যেটি নিয়ে আন্দোলনে এখন রাজপথে 11 দলীয় জোট অর্থাৎ আপনাদের নেতৃত্বে যে জোটটি রয়েছে, মূল যেই জায়গাটিতে আসলে মতপার্থক্য কিছুটা অনেকটাই পরিষ্কারও করেছেন যে আসলে গণভোটের এবং জুলাই সনদের মধ্যে যেই জায়গাটাতে পার্থক্য সেটি আপার হাউজেও নয়, আপার হাউজ সেখানেও আছে, কিন্তু আপার হাউজ কোন পদ্ধতিতে হবে। জুলাই সনদের নোট অফ ডিসেন্ট দেয়া আছে বিএনপির, কিন্তু গণভোটে সেটি নোট অফ ডিসেন্ট দেওয়ার যেহেতু সুযোগ ছিল না, ফলে মানুষ এখানে রায় দিয়েছে। এটি ছাড়া ওই অর্থে আর তেমন একটা খুব একটা পার্থক্য নেই গণভোট এবং জুলাই সনদের মধ্যে। তাহলে কি শুধুমাত্র এই আপার হাউসে পিয়ারের জন্যই এতটা লড়াই? ধন্যবাদ আপনাকে। আমি আপনার প্রসঙ্গে আসার আগে ভাই অনেকটা কিছু বলার চেষ্টা করেছিল, সরাসরি আমাদেরকে ইঙ্গিত করে যে বিরোধী দল আসলে সংস্কার চায় কি না, নাকি এটা শুধু বিরোধিতার জন্য বিরোধিতা অথবা একটা স্ট্যান্ড, বিষয়টা এরকম। আমরা কিন্তু মানে একবারে সরল মনেই এই সংস্কার মানার যে প্রথম পদক্ষেপ সেটা ছিল সংস্কার পরিষদের সদস্য হিসেবে শপথ গ্রহণ। আমরা একেবারে সংসদ সদস্য হিসেবে যেদিন শপথ গ্রহণ করেছি সেদিনই দুইটা শপথ পাঠের মধ্যে দ্বিতীয়টা ছিল সংস্কার পরিষদের শপথ গ্রহণ করা। সেটার মধ্য দিয়ে সংস্কার বাস্তবায়নের প্রথম পদক্ষেপ এবং সবচেয়ে বড় পদক্ষেপটা ইতিমধ্যে বিরোধী দল স্বতঃস্ফূর্তভাবে সবাই মিলে অংশগ্রহণ করে বাস্তবায়ন করেছে। এবং প্রথম দিনই সরকারি দল এই শপথ না গ্রহণ করে এই ব্যাপারে তাদের অনিচ্ছা অথবা তাদের অবজ্ঞা বা অবহেলা এইটা প্রকাশ করেছে। প্রথম থেকেই আমাদের বক্তব্য, বিরোধিতা বলেন যাই বলেন, মূল বিষয়টা ছিল এটা যে তারা তো শুরুতেই এই সংস্কারটাকে ধারণ করতে চায় না। আপনিও এখানে উপস্থাপনার সময় বলছেন যে সংস্কারের ক্ষেত্রে মূল প্রতিবন্ধকতা সেটা, কিন্তু আপনি অন্তত সংসদে 20 জন এমপি অথবা মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী সহ বেশ কয়েকজন দায়িত্বশীল মানের ব্যক্তির কাছ থেকে বক্তব্য শুনবেন। সেখানে তারা স্পষ্ট করে বলছে আমরা চাই জুলাই সনদের সংশোধন, জুলাই সনদের মাধ্যমে সংবিধান সংশোধন, সংস্কার না। তারা নিজেরাই বলছে সংস্কার চায় না, সংস্কার তারা কার্যকর করতে চায় না, সংস্কার তারা বাস্তবায়ন করতে চায় না। সুতরাং আপনি যদি তাদের উপর এটা চাপিয়ে দেন, এটা তো আপনি তাদের উপর ইনসাফ করছেন না, যথাযথ বলছেন না। তারাই তো বলছে সংস্কার না, আমরা সংশোধন চাই। সেটি তারা সংবিধানের যে ভাষা সেই অর্থে বলেছেন, কিন্তু সংবিধানের ভাষা মূল বক্তব্যটা, মূল ক্রাইসিসের জায়গাটা এটাই যে আমরা কি চাই আসলে। আমরা দেশের চলমান যে অবস্থা, এই জায়গা থেকে যেই ত্রুটিগুলো রয়েছে, দুর্বলতাগুলো রয়েছে, সেগুলোর উত্তরণের জন্য সংস্কার দরকার। এজন্য সংস্কার কমিশন হয়েছে। সংস্কার কমিশনের 5টা পার্ট ছিল, 5 পার্টের নামই ছিল সংস্কার কমিশন। সুতরাং সংস্কার নিয়ে আলোচনা হয়েছে, সংস্কারের উপর ঐকমত্য কমিশন হয়েছে, সংস্কারের উপর জুলাই সনদের প্রক্রিয়া শুরু হয়েছে, সংস্কার বাস্তবায়নের জন্য গণভোট হয়েছে, গণভোটের রায় হয়েছে, সংস্কার পরিষদের শপথ হিসেবে গ্রহণ করার কথা। এখন এসে বলছে যে না, সংস্কার মানে না, এখন হলো আবার সংশোধন মানে। তাহলে প্রক্রিয়াটা তো পুরোর আগের যা ছিল সেটাকে আপনি অস্বীকার করছেন, সেই জায়গা থেকে আপনি সরে এসেছেন। বর্তমান বিরোধী দলের জায়গাটা হলো এটা, সরকার যদি মেনে নেয়, সরকার যদি সিদ্ধান্ত নেয় যে আমরা সংস্কার পরিষদের সদস্য হিসেবে শপথ গ্রহণ করব, সংস্কার প্রক্রিয়ার ধারাবাহিক যে ছিল সেটার মধ্যে আমরা আসলাম, সেই দিন থেকেই দেখবেন যে বিরোধী দল এই ইস্যুতে আর কোনো কথা বলবে না। তাহলে বাস্তবায়ন প্রক্রিয়া শুরু হয়ে গেল। এরপরে বাকি যেটা বলেন সম্ভাবনার ভিত্তিতে কিছু কাটছাট এদিক সেদিক হইতে পারে, সেটা ভিন্ন কথা, কিন্তু গোড়ায় তো আপনি গলত। শুরুতেই আপনি এই জায়গাটাতে যখন অবজ্ঞা করলেন, স্বীকার করলেন যে আমি সংস্কার মানি না, তখন তো আসলে প্রশ্ন থেকেই যায় আসলে আপনি মানেন নাকি। এটার কিছু রেজাল্ট আমরা দেখেছি। দেখেন, গুম কমিশন মানে ইয়ের মতো একবারে মৌলিক জায়গাতে আমরা কিন্তু দেখেছি তারা এটাকে ল্যাপস করে দিয়েছে, তারা এটাকে প্রত্যাহার করে নিয়েছে, তারা মানবাধিকার কমিশনের বিষয়টাকে প্রত্যাহার করে নিয়েছে। এগুলো ছিল এই গত সরকারের ভয়াবহ রকম অত্যাচারের এক একটা নিদর্শন, যেটা সংস্কার না হলে মৌলিকভাবে বাংলাদেশে এই জায়গাটাতে পরিবর্তন অসম্ভব। আমি নিজে গুমের শিকার হয়েছি, আমি নিজে হামলার শিকার হয়েছি, দীর্ঘদিন কারাগারে ছিলাম, সম্পূর্ণ মিথ্যা অজুহাতে দিনের পর দিন, মাসের পর মাস আমাদের উপর অত্যাচার করা হয়েছে, নির্যাতন করা হয়েছে। এই প্রক্রিয়া যদি চলতে থাকে তাহলে আসলে দেশে কি সংস্কার আপনি করবেন, কোন জায়গাটাতে আসলে পরিবর্তন নিয়ে আসবেন, কি আসলে আপনি চান? হলে কি কারাগারে যাওয়া বিরোধী পক্ষের বন্ধ হয়ে যাবে? কারাগারে যাওয়ার প্রশ্নটা, আমাদের ব্যারিস্টার আরমান ভাই 8 বছর যে আয়না করেছিলেন, এটা কি কোনো প্রক্রিয়ার মধ্যে পড়ে? এটা কি আপনি চান আপনার আবার চলে আসুক? আমাদের মাননীয় সংসদ সদস্য ইলিয়াস আলী ভাই যে নাই হয়ে গেলেন, উধাও হয়ে গেলেন, চৌধুরী আলম সাহেব যে উধাও হয়ে গেলেন, এটা কি আপনারা আবার চান?
কিন্তু এটা যে চান এরকম একটা প্রক্রিয়া ফুটে উঠেছে হলো আপনি আগের সেই প্রক্রিয়াটাকে রেখে দিয়েছেন। আপনারা দেখেছেন মানবাধিকার কমিশনের সবাই একযোগে পদত্যাগ করেছে। কেন? তারা তাদের জায়গাটাতে যে প্রত্যাশা করেছিল সে প্রত্যাশা ন্যূনতম পূরণ হয়নি, পূরণ হওয়ার কোনো সম্ভাবনা দেখছেন না। সেই জায়গা থেকে তারা এখানে স্ট্যান্ডটা নিতে বাধ্য হচ্ছে। সুতরাং মৌলিকভাবে সংস্কার হলে কি হতো, এই জায়গাগুলোতেই হতো। বাংলাদেশে ক্রাইসিসগুলো কখন তৈরি হয়? নির্বাচন আসলে নির্বাচন কমিশনার কে হবে, নির্বাচন কমিশনার নিয়োগের প্রক্রিয়া কি হবে, এটা নিয়ে প্রসঙ্গ থাকে। এটা নিয়েই মূল ওই আলোচনা। অধ্যাদেশগুলো বাংলাদেশে আর গণভোটের সংস্কার তত্ত্বাবধায়ক দুটো তো সরকার আবার আলাদা। ব্যবস্থা, ওই আমি অধ্যাদেশ একটু বলি, তত্ত্বাবধায়ক সরকারের প্রক্রিয়ায় নিয়ে প্রশ্ন ওঠে, নির্বাচনকালীন সরকারটা কেমন হবে, কি হবে। প্রশ্ন ওঠে হলো এই যে সাংবিধানিক যে প্রতিষ্ঠানগুলো সেগুলো নিয়োগের ব্যাপারে, এই প্রত্যেকটা জায়গার সাথে এগুলো তো সংস্কারের বিএনপি নোট অফ সম্পর্ক। ডিসেন্ট আগে দিয়ে রেখেছে। আমি বলতে আগে চাচ্ছি আগে যে দেন পরে গণভোটের দেন, সংস্কার আগে দেন পরে দেন, আপনি কিন্তু আগে- সবকিছু মেনে নিয়েই গণভোটে অংশগ্রহণ করেছেন। আগে নোট অফ ডিসেন্ট গণভোটে তো এই বিষয় এইগুলো নেই, অর্থাৎ এই যে এই সব কিছু মেনে নিয়েই গণভোটটা মেনে নিয়ে না, গণভোটে তো আপনি যেগুলো এই অধ্যাদেশ যেগুলো আমি পাস বলছি, করেনি বিএনপি আমি সেগুলো তো গণভোটে গণভোটে নেই। যেগুলো আছে, গণভোটে যেগুলো আছে সেগুলো মেনে নিয়ে আপনি গণভোটে অংশগ্রহণ করছেন না। বিএনপি গণভোটে অংশগ্রহণ করেছে, গণভোটে সব প্রত্যেকটা বিষয় মেনে নিয়ে। জি, এখন তো নিশ্চয়ই- সেটাই মানতে চাচ্ছে না তারা।